হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাউশনারা সোজা বলে দিয়েছেন এই সম্পর্ক কিছুতেই সম্ভব না। তার উপর আর কোনো কথা থাকতে পারে না, কোনো কথা হবে না। তাসনুভা কাপড় চোপড় গোছগাছ করছে। ঝিমলে এসে তার সামনে বসল। ননদিনী, এভাবে সব শেষ হয়ে যাবে? তাসনুভা কপাল কুঁচকে টাকালো। সেটা আমি কিভাবে বলবো? আম্মুকে আমি একটা উচিত শিক্ষা দেব। আমাকে কাল থেকে বকে যাচ্ছে। বিয়ের পর আমি জীবনেও এই বাড়িতে আসব না। ঝিমলি বলল, মায়েরা সন্তানদের ভালোই চায়, কিন্তু মাঝে মধ্যে বুঝতে পারে না, এটাই। এত বাক করে লাভ নেই, সমাধানে আসুন। মেজো ভাইয়া আর শায়নার মধ্যে মেবি ঝগড়া লেগেছে। তারা তো ঝগড়া না করে থাকতেই পারে না। সবাই ঝিমলি চৌধুরী আর রায়হান সিদ্দিকির মতো নয়। তাদের সংসারটাই চলছে ঝগড়ার উপর। ঝগড়া যেদিন থেকে কমে যাবে সেদিন সংসারও আর হবে না। উইয়ার্ড। আমি কখনোই ঝগড়া করব না, একদম। আমার ননদিনী বরকে সারাক্ষণ। তাসনুভা তাকে থামিয়ে দিল। স্টপ, কাজের কথা বলে চলে যান। আমি একা থাকতে চাই। ঝিমলি হাসতে হাসতে বলল, ওকে। এখন যে ছেলেটার কথা হচ্ছে সেটা বেশ মোটা অঙ্কের টাকা কামায়, দেখতেও বেশ, পরিবারও চমৎকার, বংশ পরিচয় লাজবাব। এখন আপনিই বলুন, এটার চাইতে কম টাকাওয়ালা আনিস ভাই কেন বেটার হবে? অফকোর্স বেটার। ওয়াই? বেশি টাকাওয়ালা দুশ্চরিত্র পুরুষ মানুষের চাইতে কম টাকাওয়ালা আনিস ভাই ভালো, কারণ তিনি কোনো মেয়ের দিকে তাকান না, এমনকি আমার দিকেও না। ঝিমলি হাসল। আচ্ছা, সব টাকাওয়ালা ছেলেরা খারাপ হলে আপনার বাপদাদা থেকে শুরু করে রায়হান সিদ্দিকী, তাজদার সিদ্দিকী সবাই দুশ্চরিত্র। তাদের তো বেশ হ্যান্ডসাম স্যালারি আছে। সবাই না, কিন্তু দুশ্চরিত্র হবে না তার গ্যারেন্টি কি? তার মানে আনিস ভাইয়ের চরিত্রের গ্যারেন্টি আছে? গ্রেট। কিরে, তুই এখানে? তাজদার গম্ভীর মুখে বলল, তাজনার কিছু জিনিস শেষ হয়ে গেছে, কিনতে এসেছি। আনিস বলল, চল চা খাই। আমি চা খাই না। আনিস জোড়াজুড়ি করল। চল, এক কাপ চা খেলে কিছু হবে না। আনিসের জোড়াজুড়িতে দুজন চা খেতে ঢুকল। চা খেতে খেতে আনিস দিন দুনিয়ার বিস্তারিত সব কথা বলতে লাগল, যেমন আজকের টিভির শিরোনামে কি দেখানো হয়েছে, কোন অঞ্চলে কি ঘটনা ঘটেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল কথাটা বলল না। তাজদার এবার ফুস করে দাঁড়িয়ে পড়ল। আনিস, আমার দেরি হয়ে যাচ্ছে। মমতাজ তাড়াতাড়ি ফিরতে বলেছে। তুই বোধহয় এখন ফিরবি না। আনিস বলল, এখনই ফিরব। বাইক নিয়ে এসেছি, বাইরে আছে, চল। আমি একাই চলে যাই। না, আমি বাড়িই ফিরছি। আনিসের বাইকে চড়ে বাড়ি ফিরল সে। ঘরে আসতেই শায়না তার হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে এক একটা জিনিস বের করতে লাগলো। সব এনেছেন তো? তাজদার চেয়ারে বসে আছে গম্ভীর হয়ে। না, আনিনি। আপনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন? শায়না তার হাবভাব দেখে বেশি ঘাটালো না। পুরানো তাজদার সিদ্দিকী কামব্যাক করেছে। আচ্ছা, ভাইয়া আবার কিছু বলেনি তো? যদি বলে থাকে তাহলে তো আজকের রাতের ঘুম হারাম। শায়না তার চেহারার দিকে তাকিয়ে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। তাজদার সিদ্দিকী? তাজদার তার দিকে তাকালো। ভাইয়া কিছু বলেছে? হ্যাঁ। কি? টিভির শিরোনামে বড় বড় করে লেখা, ভূঁইয়া বাড়ির বড় ছেলের বউ মজুমদার বাড়ির ছোট ছেলের সম্বন্ধীর সাথে পালিয়েছে রাত 12টার ট্রেনে করে। শাইনা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে তার চোখে পানি চলে এলো। সে হাসতে হাসতে বলল, আমার ভাইয়া জীবনেও এইসব কথা বলবে না, আপনি একদম মিথ্যে বলবেন না। তাজদার তার দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাই বোন সবাই মিলে তার সাথে মজা নিচ্ছে। শাইনা হাসি থামিয়ে গ্লাসে পানি ঢালল, গলা ভিজিয়ে নিল। তাজদার দপ করে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। দরজাটাও শব্দ করে বন্ধ করল। শাইনা আরেকটু হেসে নিল। তাজদার মুখ হাত ধুয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তুমি কাল সকালে যাচ্ছ? শাইনা তার দিকে তাকালো। জি না। তাজদার শার্টটা তার কাঁধে ঝুলিয়ে দিয়ে একটা নতুন শার্ট গায়ে চাপাতে চাপাতে বাইরে বেরিয়ে গেল। শাইনা শার্টটা হাতে নিয়ে ওয়াশিং মেশিনের দিকে ছুটল। কিছুক্ষণ পর তাজউদ্দিন সিদ্দিকীর গলার আওয়াজ শোনা গেল। শাইনা কপাল চাপড়ালো। আল্লাহ, এই ঝগড়ুটে পুরুষ মানুষকেই শেষমেশ আমার কপালে জুটতে হলো। তাজনাহা তার ছোট ফুপির কাছে। শাইনা তার হাতে মেয়েকে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। সে মাথায় কাপড়টা তুলে ড্রয়িং রুমের দিকে গেল। সবার গলার আওয়াজ শোনা যাচ্ছে, কারো কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আজ রাতের মধ্যেই কিছু না কিছু সমাধানে আসবে। তাজউদ্দিন সিদ্দিকী বলল, তাজের শ্বশুরবাড়ির লোকেরা এখন সময় চাইছে ঠিক, কিন্তু কিছুদিন পরে বলবে এটা কোনোভাবেই সম্ভব না। রাজদার শান্ত হয়ে সব কথা শুনছে। হঠাৎই বলে উঠল, আব্বু, তাজের শ্বশুরবাড়ি কথাটা বাদ। রায়হান বলল, আব্বু, ওটা বাদ দিয়ে কথা বলো। তৌসিফ বলল, শ্বশুরবাড়ির বদনাম নেওয়া যায় না।
সাথে সাথে তাজদার শাইনাকে দেখল সিঁড়ির কাছটায়, নড়ে চড়ে বসে বলল, আমার নাম যেন উচ্চারণ না হয়, শ্বশুরবাড়ি টশুরবাড়ি এইসবের নো অবজেকশন। শাইনা হাসল না, গম্ভীর মুখে তার দিকে চেয়ে রইল। আচ্ছা। রওশনারা বলল, ওরা সময় চাওয়ার সুযোগই বা পেল কেন? শাইনার পেছনে ঝিমলি এসে দাঁড়িয়েছে, এক বউয়ের সামনে আরেক বউয়ের বাপের বাড়ির নামে। শাইনার দিকে তাকিয়ে তাজদার বলে উঠল, আম্মু, ওই বাড়ির সম্পর্কে আর একটা কথাও আমি শুনতে চাই না। রওশনারা তখনই শাইনাকে খেয়াল করল, বলল, তোমার বউকে তুমি বাপের বাড়িতে নাইওর যেতে বলেছিলে না? যায়নি কেন? এইসব শোনার জন্যই তো যায়নি। রওশনারা এইবার কেন যেন সংযত হয়ে কথা বলতে পারছেন না। এইবার ওনার অন্য রূপ দেখছে শাইনা। বড় আম্মুকে সে ছোট থেকে অন্যরকম ভেবে এসেছে। প্রতিবার সে যার কাছে আশা নিয়ে গিয়েছে ততবারই হতাশ হয়েছে। এইবারও সে আর কোনোদিন কারো ওপর কোনো আশা রাখবে না। ও যেহেতু শুনতে চাইছে শুনুক, ওর বাড়িতে মেয়ে দেওয়ার জন্য আমি বসে থাকিনি। ও একটু নিঃশ্বাস ফেলেনি এত কিছু জানার পরও। তাজদার সাথে সাথে বলল, ও কিচ্ছু জানতো না, এমনকি আমিও না। বড় বৌমা জানতে পারলে ও জানবে না কেন? আমাকে কথা শিখিও না তাজ। আমি তো বলছি ও জানতো না। তুমি হঠাৎ করে বউয়ের হয়ে কথা বলছো কেন? তাজদার আঙুল তুলল। এই শাইনা তাকাতেই সে ইশারা করল চলে যেতে। শাইনা চলে গেল, তবে আড়ালে। তুমি সব কথায় ওকে টানবে না, এগুলো এক্সট্রা ঝামেলা বাড়াচ্ছে আম্মু। এক্সট্রা ঝামেলা তুমি নিয়ে এসেছো এই বাড়িতে। তোমাকে দেখে নোভা শিখেছে, নইলে ওই বাড়ির সাথে আমাদের কি? তোমাকে এইসব কথা বউ শিখিয়ে দিয়েছে, তাই না? সে তো শিখিয়ে দেওয়ার জন্যই থেকে গেছে, নইলে বাপের বাড়ি যায়নি কেন? তাজদার রায়হানের দিকে তাকালো। বারবার এক কথা, বারবার এক কথা। সে হাত দিয়ে মুখটা মুছে নিয়ে কঠোরভাবে বলল, শাইনাকে কেন শিখিয়ে দিতে হবে? এর আগে আমি কখন এত ভালো ছিলাম? সেটাই তো, সব সমস্যার মূল তো তুমি। ইয়েস আই অ্যাম। আমি ওই বাড়ির মেয়ে বিয়ে করে ভুল করেছি, এখন একটা বাচ্চা মেয়েও হয়েছে। আমি একটা কাজ করি, মা মেয়েকে একেবারের জন্য পাঠিয়ে দিই। রায়হান বলল, শোন তাজ। তাজ তাকে থামিয়ে দিয়ে বলল, নাই ওর না, একেবারের জন্য পাঠিয়ে দিলেই আম্মু শান্ত হবে, নইলে 2 দিন পর পর অশান্তি হবে, আর আমাকে আমার সব কাজবাজ ছেড়ে বউ শাশুড়ির পেছনে লেগে থাকতে হবে। রওশনারা বলল, তোমার বউকে যেখানে ইচ্ছে নিয়ে চলে যাও, এটা আমার স্বামীর টাকা দিয়ে করা বাড়ি, একটা দরজা জানালায়ও কারো টাকা নেই। এই বাড়িতে তোমার বউকে রাখার দরকার নেই, তোমার বাড়িতে তোমার বউকে নিয়ে যাও। তাহলে শুরুর দিকে ওকে উস্কানি কেন দিয়েছো আমার সাথে না যেতে? তোমার বউ নিজেই যেতে চায়নি। রায়হান শাইনাকে ডাকল। শাইনা কিছুক্ষণ পর এলো। জি ভাইয়া। সেই ইশারায় তাজদারকে সরিয়ে নিয়ে যেতে বলল। শাইনা তাজদারের দিকে তাকালো। তাজদার বলল, কাল সকালেই চলে যাব। তাজদার এক রাশ রাগ, ক্ষোভ আর মায়ের ওপর তীব্র অভিমান নিয়ে গটগট পায়ে হেঁটে ঘরে চলে গেল। দাদিমা আনোয়ারা বেগম এসে রওশনারাকে বলল, আমি আজ নিশ্চিত এই ছেলে ঠিক তার মায়ের মতো হয়েছে, মায়ের কাছ থেকে শিখেছে সব। রওশনারা বলল, এখন আপনি আমার দোষ দেখবেন জানি, বুড়ো বয়সেও আপনি আমার দোষ ধরা ছাড়লেন না। একটা ছেলে মেয়েও আমার কথা শোনে? ছেলেমেয়েরা কি বলতে চায় সেটা তুমি শোনো না। আমি একসাথে 3 ছেলের বউকে রেখেছি, একটাকে আমেরিকা পাঠিয়েছি বরের সাথে, আর দুটোর সব হজম করেছি। তোমার দুটো ভালো হওয়ার পরও তুমি হজম করতে পারছো না, এটা তোমার দোষ। রায়হান বলল, আম্মু, তাজ কি বলে গেল দেখলে? শুনলাম, তুমিও শুনে রাখো, তোমার বউও যদি তিরিং বিরিং করে সোজা নিয়ে চলে যাবে। রায়হানের মন খারাপ হতে পারে ভেবে ঝিমলি হেসে ফেলল, বলল, আমি ননন্দিনীর কাজটা সহজ করে দিয়েছি, আর কিছু না। এত ঝামেলা হবে জানলে বলতাম না। রায়হান চিন্তিত হয়ে বলল, এখন তাজকে কি বলবে? দাদিমা আনোয়ারা বেগম বললেন, কিছু বলতে হবে না, চলে যাক বউ নিয়ে, এটা হওয়ারই ছিল, সবাই ছেলের বউ হজম করতে পারে না। শায়না বুঝতে পারছে না কি করবে। এখন মনে হচ্ছে তার বাড়িতে চলে যাওয়া উচিত ছিল। এখন গেলে বাড়িতে সবাই কি ভাববে? সবাই ভাববে সে আবারও ঝামেলা করছে, তার জন্যই এইসব হচ্ছে। সে এখনও বুঝে উঠতে পারছে না সে কি এমন করেছে যার জন্য বড় আম্মু তাকে সহ্যও করতে পারছে না। তাজদার ব্যাগ গোছাচ্ছে এক মনে। শায়না কোনো কথা বলতেও ভয় পাচ্ছে। সে চোখের কোণা মুছে আলমারির কাছে যাওয়ার সময় তাজদার তার মুখের দিকে তাকালো ব্যাগের চেন বন্ধ করতে করতে। শায়না কিছু বলতে পারল না। দরজায় শব্দ হলো। ঝিমলি বাসন নিয়ে দাঁড়িয়ে আছে। ভাত? শায়না তাজদারের দিকে তাকালো। তাজদার বলল, এই বাড়ির একটা দানা পানিও খাবো না, নিয়ে যাও। আপনি গরুর মাংস এনেছেন না? শায়না ওটা রেঁধেছে নিজ হাতে, ও বেচারি এত কষ্ট করে রেঁধে বেড়ে না খেয়ে থাকবে? তাজদার শায়নার দিকে তাকালো। ইশারা পেয়ে শায়না বাসনটা নিল।
ঝিমলি দুজনের জন্যই ভাত মাংস দিয়েছে ভরে ভরে। ভাতের বাসনটা টেবিলে এনে রাখল সে। তাজদার শব্দ করে দরজা বন্ধ করে দিল। তাজদার সিদ্দিকী এক ফোঁটা পানিও খাবে না, জেনেও শায়না তাকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করল। হাতে হাতে কাজ করে দিতে দিতে বলল, আমি আপনাকে খাইয়ে। তাজদার গর্জে উঠল, তুই খা, তোর খুব খিদা শ্বশুরবাড়ির ভাত খাওয়ার জন্য। শায়না চমকে উঠল, কেঁদে ফেলবে মনে হতেই তাজদার বলল, একদম কাঁদবি না, তুই রওশনারার যোগ্য পুত্রবধূ। আমার কোনো কথা তোদের কানে যায় না, সবসময় আমার দোষ ধরার তালে থাকিস। যা, এবার শাশুড়ির পা চাট, তোর সম্মান আত্মসম্মান সব আমার সামনে। শাশুড়ি তোকে সারাদিন অপমান করলেও তুই তার পা চাটবি। যা চাট। আসছে ভাত খাওয়াতে, এই বাড়ির একটা দানাও মুখে তুলব না আমি, তুই খা। শ্বশুরবাড়ির ভাত খাওয়ার খুব লোভ তোর। শায়না কাঁদছে, আবার কাঁদছে। এই দুই মহিলা শেষ করে দিল আমার জীবনটা। একজন জন্ম দিয়ে বাহাদুরি দেখায়, আরেকজন আমার বাচ্চা জন্ম দিয়ে বাহাদুরি দেখায়। কাল সকালে গিয়ে আমি গাড়ির রাস্তায় জান দিয়ে দেব, তারপর তোরা শান্তিতে থাকবি। আবার কাঁদে। শায়না চোখ মুছে ফেলল, বলল, আমি বাড়িতে একটা ফোন করব? করতে হবে না, কোথাও যেতে হবে না, দরকার পড়লে রাস্তায় গিয়ে থাকব। শায়না তাকে আর কিছু বলল না। খেতে বসে ভাত মুখে তোলার সময় কাটতে লাগল। তাজদার ব্যাকপ্যাক ফেলে চেয়ারে গিয়ে বসে আছে। তিতলি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। ভাইয়া, বাবু ঘুম। তাজদার দরজা খুলে তাকে কোলে নিল। তিতলি চলে যেতেই তাজদার দরজা বন্ধ করে কটে সইয়ে দিয়ে আবারও চেয়ারে গিয়ে বসে পড়ল। শায়না কাঁদছে দেখে মনে হতেই তার হাত ধরে টেনে তুলে বুকের সাথে জড়িয়ে ধরল। শায়না তার সাথে মিশে গা দুলিয়ে কাঁদতে লাগল। লাল শাক নিয়ে এসেছেন আফসার সাহেব। শাহিদা সেগুলো বেছে রাখছেন। সকালে কাজের শেষ থাকে না, রাতে কিছু করে রাখলে কাজ কমে আসে। সকাল হতে হতে কখন যে বেলা 11টা-12টা বেজে যায় খেয়ালই হয় না। আনিস এলো। ভাগ্নে ভাগ্নিদের দোকান থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। চিপস চকলেট পেয়ে তারা মহা খুশি। তাকে দেখে শারমিলা বলল, ভাইয়া কিছু লাগবে? না, আম্মাকে খুঁজছিলাম। আম্মা এখানে। তারা দুই বোন উঠে চলে গেল। আনিস এসে মায়ের পাশে বসল মেঝেতে। শাক বেছে দিতে দিতে বলল, মাছগুলো কেমন আম্মা? আজকে রাঁধেনি, ফ্রিজে রেখে দিচ্ছি, কাল দুপুরে রাঁধব। ভাবতেছি ছোট জামাইকেও বলবো কাল দুপুরে এখানে দুটো ভাত খেতে, বড় জামাইদের সাথে। ও তো আমার উপর রাগ করছে, আসবে না বলল ওলো। কেন? আনিস আর কিছু বলল না। শাহিদা বেগম অবাক হয়ে গেলেন। পরে সব মনে পড়তেই ভাবলেন, জামাইটার উপর না জানি কোন ঝড় আসে, মেয়েটাকেও কথা শোনাবে রায়হানের মা। এবার চিন্তা হতে লাগল, তুই আর কোনো মেয়ে পেলি না আনিস? ওই মেয়ে আমাদের বাড়িতে সংসার করবে তোর মনে হয়? 10 জনের সাথে মিশে না। আনিস শাক বেছে যাচ্ছে খুব যত্ন করে। ওই মেয়ে গুরুজন টুরুজন তোয়াক্কা করে না। সব জানি আমি। ওই মেয়ে যার ঘরে যাবে তার ঘরে আগুন জ্বলবে, দেখিস। ওই বাড়িতে বউ 3টেই ভালো, তারপরও আগুন জ্বলে। কোন বাড়িতে? রজবালির বাড়িতে। শাশুড়ি পরের মেয়েদের পেকতে না পারলে তাদের কি দেয়? সারাক্ষণ খাওয়ার খোটা দেয়, আগুন জ্বলবে না? শাক রাঁধলেও নাকি সরিয়ে রাখে, ভাত নাকি মেপে মেপে দেয়, চা খেতে দুধ চিনি দেয় না। কিপটার কিপটে রজবালির ফুতের বউ। সেটাই তো কথা। তুমিও বউ জ্বালাবে নাকি আম্মা? শাহিদা বেগম রেগে গেলেন। তোর ভাবিকে আমি জ্বালাই? আনিস বলল, তাহলে বউ তোমাকে জ্বালাবে কেন? অনেক মেয়ে আছে এমন, বাপ ভাইয়ের পয়সা থাকলে শাশুড়িকে নাকের ডগায় তুলে আছাড় মারে। তোমাকে নাকের ডগায় তুলে আছাড় মারলে তুমি মাথায় তুলে আছাড় মারবে। পরের মেয়ের সাথে দুধজালগিরি আমি পারবো না বাপু। তার চেয়ে ভালো আমি একটা ভালো ঘরের মেয়ে আনবো। আমাকে কাজকাম করে খাওয়াতে হবে না, স্বভাব চরিত্রে কথাবার্তায় মধু থাকলেই হলো। এখন তো জামাইটাকে নিয়ে চিন্তা হচ্ছে। তোর সাথে রাগ করলো বললি, তুই কিছু বলিসনি? আমি কি বলবো? ওর রাগটা স্বাভাবিক। এখন কথা হচ্ছে তুমি তোমার ছোট জামাইকে কি বলবে? শাহিদা বেগম চুপ হয়ে গেলেন। তুই কিছু বলিসনি? বলেছি সময় লাগবে। ভুল বলেছি বলে তো মনে হয় না। আমার তো পরিবারের সম্মতি লাগবে। হুট করে বিয়ে করে ফেলবো এমন কথা বলা যায় নাকি? শাহিদা বেগম চুপ করে রইলেন। কপাল কুঁচকে বললেন, ওই মেয়ের সাথে তোর কথা হয় না? তোর কি মনে হয় ওই মেয়ে তোর সাথে ভালো মতো ঘর করবে? তুই নিজেই তো বলিস ওই মেয়েটা বেয়াদব। আনিস শাক বাছায় মনোযোগ দিল। আমি অত কিছু জানি না। ছেলে মেয়ে সুখে থাকলে সেখানে আমি কিছু বলার কি? চাকরি বাকরি করে এসে যদি দেখিস ঘরে অশান্তি, তখন জীবনটা জাহান্নাম মনে হবে। আমার মেয়েরা মাসের ভেতর কয়েকবার বেড়াতে চলে আসে। বড় বউটা নরম তরম, তাদের সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে তো আমার সোনার সংসারে আগুন লাগবে। নিজের মেয়েদের কথা বাদ, বউটাকে যদি বড় কথা বলে ফেলে আমার মান সম্মান থাকবে না, তোরটাও থাকবে না। তোদের সুখই আমার সুখ। তুই আজ পর্যন্ত যা করেছিস আমি কি তোকে কখনো বাধা দিয়েছি?
তোর যদি মনে হয় ওই মেয়েকে তুই শিখিয়ে পড়িয়ে দিলে আমাদের সাথে থাকতে পারবে তাহলে কর বিয়ে, না পারলে বউ নিয়ে আলাদা হয়ে যাবি। কিন্তু মনোমালিন্য আর অশান্তি আমি ভয় পাই। আমি বেঁচে থাকাকালীন তোরা ভাই ভাই কোনো দিন যাতে তর্ক বিতর্কে না জড়াস, কোন্দলে না জড়াস। তোদের বউয়ের জন্য বাড়িতেও আলাদা আলাদা রান্নাঘরের ব্যবস্থা রেখেছি, দরকার পড়লে সবাই আলাদা খাবে, এই আর কি। এখন তোর যা ভালো মনে হয় কর। শাক বাছা শেষ হয়ে এলো, আনিস উঠে গেল। সে বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে শাহিদা বেগম বলে উঠলেন, ওই মেয়ে এলে তো আমি আর হাঁস মুরগি পালতে পারবো না আনিস। ওই দিন বাড়ির পেছনে এসে আমাকে বলল, আপনার হাঁস মুরগিগুলো ম্যানার্স জানে না, যেখানে সেখানে পায়খানা করে, নখ কেটে দিয়েন, আমাদের উঠোনের মাটি তুলে ফেলে, মাটিগুলো ওদের বাপের বাকি। আনিস হেসে উঠে বেরিয়ে গেল। আনিসকে সোফায় বসতে দেখে দাদিমা আফসার সাহেবকে বললেন, তোর ছেলে কথার জবাব দেয় না, বুঝলি আফসার? আফসার সাহেব ছেলেদের সাথে মশকরা করেন না। ছেলেরাও বাবাকে বাবার জায়গায় রেখে সমীহ করে চলে। মায়ের কথায় সাড়া দিলেন। আচ্ছা, তো তোর ছেলে এই ইশারায় কথা বলে, মুখে না, ইশারায় ইশারায় কথা বলে ওই বাড়ির মেয়েকে দেওয়ানা বানাইছে? আনিস চুপচাপ বসে রইল। দাদিমা বললেন, ফোন দিয়ে জিজ্ঞেস কর ভাত পানি খাইছে নাকি। আনিস ফোন বাড়িয়ে দিল। দাদিমা ফোন কানের কাছে রাখলেন। হ্যালো আনিস ভাই, ভাইয়া কাল সকালে শাইনাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে, আপনি কিছু একটা করুন। তাজদার চেয়ারে বসে আছে। শাইনা ডাকার পরেও উঠল না। শাইনা তার চেহারার দিকে তাকাতে পারছে না। তার মনে হচ্ছে সব কিছুর জন্য সে দায়ী, অথচ সে দোষ খুঁজে পাচ্ছে না। এটা সত্যি, বিয়ের পর বড় আম্মুর মন পাওয়ার সে যতটা চেষ্টা করেছে তার সিকিভাগও তাজদার সিদ্দিকির জন্য কিছু করেনি। আজ মনে হচ্ছে সব অপাত্রে ঢেলেছে। বড় আম্মুর রাগীর বিশাল একটা কারণ প্রতিবেশীর মেয়ে হয়ে এই বাড়ির বউ হয়ে আসা, এখন দ্বিতীয় কারণও যোগ হয়েছে, তার ছেলেকে লন্ডন থেকে নিয়ে আসা। তাই তিনি বহুদিন পর ক্ষোভ উগড়ে দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে এই বাড়ি শেষ, সে আর কখনোই বড় আম্মুর মন পাওয়ার চেষ্টা করবে না। তাজদার সিদ্দিকির সামনে গিয়ে দাঁড়ালো সে, হাতটা ধরে বলল, উঠুন, শুয়ে পড়ুন, আর কতক্ষণ এভাবে বসে থাকবেন? ঝুটঝামেলার মধ্যে দুপুরে খেয়েছে অল্প স্বল্প, সন্ধ্যায় ভারী কোনো নাস্তা খায়নি। এতক্ষণে খিদে পাওয়ার কথা, কিন্তু খাবে না যখন বলেছে তখন খাবে না। তাই সে তার রুমে থাকা ফলমূলের ঝুড়ি থেকে 3টে আপেল আর মালটা কেটে নিয়েছে। এগুলো আলাদা করে রুমে রাখা, অনেক সময় ফ্রিজ থেকে নিয়ে তার খেতে লজ্জা হয় বলে তাজদা সিদ্দিকে এনে রেখেছে। তাজদার উঠল না। শায়না একটা চিপসের প্যাকেট ছিঁড়ে তার কোলে এসে বসল। তাজদার বাধ্য হাত দিয়ে বেঁধে নিল যাতে পড়ে না যায়। শায়না মুখের কাছে চিপস নিয়ে গেল। তাজদার মুখ ফিরিয়ে নিল। শায়না জোর করে তার ঠোঁটের ফাঁকে চিপস রাখল। গাল টেনে এনে আলতো করে চুম্বন করে বলল, খান, কিছু অন্তত খেতে হবে, খাবারের উপর রাগ করে বসে থাকা যায় না। তাজদার খেতে লাগলো পাথরের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে। শায়না একটা একটা করে তাকে চিপস খাইয়ে দিল। তারপর ফলগুলো নিয়ে এলো, নিজেও খেলো। তাজদা সিদ্দিকিকেও খাইয়ে দিল। খেতে খেতে বলল, এখন আমরা একটু ঘুমাই, কাল সকালে আপনি আমাকে যেখানে যেতে বলবেন আমি যাব, প্রমিস। শুনুন। তাজদার তার মুখের দিকে তাকালো। শায়না তার মুখের সামনে মুখ নিয়ে এসে বলল, পাক্কা প্রমিস। এবার আসুন, ঘুম না হলে শরীর খারাপ করবে, আমি তো পাগল হয়ে যাব, আসুন। তাজদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শায়না কটের পাশে বসে বাবুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আপনি আজকে বাবুকে একটু আদরও করেননি, কি পাষাণ বাবা। সাথে সাথে তাজদারের উত্তর এলো, সেরা বাবা হওয়ার জন্য সেরা সন্তান হতে হয়, সেরা ভাই হতে হয়, সেরা স্বামী হতে হয়। আমি এর কোনোটাই না, তাকেও শিখিয়ে দেবে আমার কাছে যেন কোনো এক্সপেকটেশন না রাখে। শায়না অবাক চোখে তার দিকে তাকালো। এভাবে বলতে পারলেন? পারলাম। তুমিও রেখো না, যতটুকু পেয়েছো সন্তুষ্ট থাকো, আমার আর কিচ্ছু করার নেই। আমার এই জীবনটা নিয়ে আমার নিজেরও একগাদা অভিযোগ। সকাল হতে না হতেই রায়হান রওশনারা গিয়ে বলল, আম্মু, তাজকে আটকাও, তুমি বললেই ও থেমে যাবে, এইসবের কোনো মানে হয়? রওশনারা নিজের কথায় স্থির। যাক, আমিও দেখতে চাই ও কতদিন থাকতে পারে। রায়হান যেতেই তাসনুভা এলো। ভাইয়া তাকে বলেছে কোনো কিছুতে আর তাকে না জড়াতে, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। আম্মু, তুমি ভাইয়াকে আটকাবে? বাবুকে নিয়ে আসো শায়নার কাছ থেকে, বলো যেতে দেবে না। আম্মু। রওশনারা মুখ ফিরিয়ে বসে রইল। তাসনুভা শক্ত কণ্ঠে বলল, আম্মু, তুমি কিছু বলবে কি বলবে না? রওশনারা তার দিকে ফিরল। তোমার কোন সাহসে এভাবে কথা বলছো আমার সাথে? তোমার লজ্জা করে না? আমার কেন লজ্জা করবে? আনিস তোমার যোগ্য কোন দিকে? তাসনুভা স্তব্ধ। তোমার ভাইও তোমাকে ওই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভাই বোনের দুটোর মাথা খেয়েছে ওই বাড়ির সবাই মিলে। কক্সবাজারে কি হয়েছে আমি কি আন্দাজ করতে পারছি না? তাই তুমি ভাইয়াকে দূরে পাঠিয়ে দিচ্ছ? রওশনারা চুপ হয়ে গেল। তাজদার আনিস আশরফের সাথে কথা বলছে বাইরে। গাড়ি এসেছে। আফসার সাহেব আর শাহিদা বেগমও বেরিয়ে এসেছেন। আফসার সাহেব বললেন, মা, বাবা মা এমন কত কিছু বলে, তার জন্য রাগারাগি করতে নেই বাবা, ঘরে চলো। তাজদার চুপ করে রইল।
সে শেষ পর্যন্ত দেখবে তার বউ বাচ্চা বেরিয়ে আসার সময় মা আটকায় কিনা। কিন্তু রওশনারা আটকায়নি। এমনকি শায়না সালাম করতে গেলেও তিনি মুখ ফিরিয়ে বসেছিলেন। তাসনুভা শেষ মুহূর্তে দৌড়ে এসে শায়নার হাত ধরে ফেলল। শায়না, ভাইয়াকে বোঝাও, ভাইয়া প্লিজ। ভাইয়ের হাতও ধরে ফেলল সে, চোখে জল টলমল করছে। তাজউদ্দিন সিদ্দিকী এলেন। স্ত্রীকে যেহেতু রাজি করাতে পারলেন না, সেহেতু শেষ চেষ্টা হিসেবে তাজদারকে বললেন যেন সে বাড়ি ছেড়ে এভাবে না যায়। কিন্তু সে তাজদার সিদ্দিকী। 5 বছর বয়সেই একদিন এমন হয়েছিল যে নিজের মামার ছেলেকে মারামারি করায় রওশনারা তাকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। তখন পুরো বাড়ির সবাই, এমনকি তার মামা মামি পর্যন্ত তাকে আনতে গিয়েছিল, কিন্তু মা তাকে না নিয়ে পর্যন্ত বাড়ির ভেতর যাবে না। মামা জোর করে কোলে তুলে ভেতরে নিয়ে গেলেও সে আবারও বাইরে চলে গিয়েছিল। শেষমেশ রওশনারাকে হার মানতে হয়েছিল, যদিও সেটা অনেকটা সময় পর। মায়েদের ছ্যাঁচড়া হতে হয় সন্তানদের কাছে, কিন্তু রওশনারা সেই মায়েদের কাতারে পড়তেন না। তিনি 5 বছরের বাচ্চা ছেলের কাছে কখনো দমে যেতেন না। কঠোর শাসনে বড় ছেলেটাকে মানুষ করেছেন। সে এখনো পর্যন্ত মায়ের উপরে কথা বলে না, কিন্তু ছোটটা তেমন হয়নি। শত চেষ্টার পরও সে মায়ের মনের মতো হয়নি। এই নিয়ে রওশনারার আক্ষেপের শেষ নেই। তিনি ভেবেছিলেন একটা ভালো পরিবার থেকে ছেলের যোগ্য মতো মেয়েকে বউ করে আনবেন, কিন্তু সেটা হয়নি। এইবার মেয়ের ব্যাপারে একই রকম ভাবনা ছিল তার। কারণ গত 5 বছরে তার জন্য যতগুলো প্রস্তাব এসেছে, তার মধ্যে একটার আশেপাশেও পাশের বাড়ির ছেলে আনিস দাঁড়াতে পারবে না। ছেলেটা খারাপ না, ছোট থেকেই চোখের সামনে বেড়ে ওঠা, নম্র ভদ্র স্বভাবের। কিন্তু এই পরিবারের আভিজাত্য আর বর্তমান অবস্থানের সাথে তাদের কোন দিক দিয়ে যায়? আনিস মধ্যবিত্ত জীবনের টানাপোড়ানে অভ্যস্ত একটা সাধারণ ছেলে। তার স্বপ্নগুলো সীমাবদ্ধ, কিন্তু নুভার জন্য আসা প্রস্তাবগুলো সব আকাশচুম্বী ছিল। বিদেশে সেটেলড ফ্যামিলি, নামের পাশে বড় বড় ডিগ্রি আর বংশীয়। তারা আনিসকে কখনো প্রতিযোগী হিসেবে তো দূরে থাক, সাধারণ কোনো আলোচনার খোরাক হিসেবেও গণ্য করেননি। আনিস পাশের বাড়ির ছেলে অবধি সীমাবদ্ধ ছিল, কিন্তু নুভার জীবনের সঙ্গী হওয়ার যোগ্যতা তার সামাজিক মানদণ্ডে একেবারেই অসম্ভব। গতবার যে প্রস্তাবটা নুভা ফিরিয়ে দিয়েছে, তারা সপরিবারে আমেরিকা সেটেলড। বংশগৌরব আছে, খান পরিবার। কত ভালো একটা ছেলে। কক্সবাজারের ঘটনাটির পরও তারা চেয়েছে কথা আগাতে, কিন্তু নুভা সোজা মানা করে দিল। মেয়ের মনে কি তখন থেকেই এই সব গোজামিল চলছিল? রওশনারা পারছেন না সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে। ছেলে মেয়েদের এই সব অবাধ্যতা তিনি আর নিতে পারছেন না। বারবার মানুষের কাছে তাকে ছোট হতে হচ্ছে। যে আভিজাত্যের অহংকার তিনি সারা জীবন আগলে রেখেছেন, আজ নিজের সন্তানদের কারণেই তাতে ফাটল ধরছে। তিনি বিছানায় শুয়ে রইলেন। তৌসিফ নিয়ে এসেছিল বাবুনিকে। বড় আম্মু, নাতনি তোমাকে টাটা দিতে এসেছে, চলে যাচ্ছে। রওশনারা তার দিকে তাকালেন না। তার মা বাবার উপর ক্ষোভ, এই ক্ষোভে তিনি এই মুহূর্তে অন্ধ। তার এখন নাতি নাতনিও ভালো লাগছে না। বড় আম্মু সারা শব্দ না পেয়ে বাবুকে নিয়ে চলে গিয়েছিল তৌসিফ। পাড়াপড়শিরা বাঁকা চোখে সবটা দেখছিল, তাই আফসার সাহেব তাজদারকে নিয়ে বাড়িতে চলে গেলেন। শাইনাকেও শাহিদা বেনাম ভেতরে নিয়ে গেছে। তাসনুভা ঝিমলির পাশে উঠোনের এক কোণায় দাঁড়িয়ে আছে। রায়হান আশরাফের সাথে কথা বলছে। আনিস ভেতরে চলে গেছে তাজদারকে নিয়ে। রায়হান আর তাজউদ্দিন সিদ্দিকী বলছে একটু বোঝাতে। এই ছেলে সবসময় একরোখা সিদ্ধান্ত নেয়। সবসময় তার সিদ্ধান্ত সঠিক হবে এমন কোনো কথা নেই। তাজদার সোফায় বসে রইল। আফসার সাহেব পিঠে হাত রেখে বোঝাচ্ছেন, মায়ের কথায় বউ নিয়ে বেরিয়ে যেতে নেই, সবকিছুর একটা সমাধান আছে। এখন এই সময় যাবে কোথায় বাচ্চার মা নিয়ে? তাজদার তবুও দমল না। সে বলল, আমি ওই বাড়ি থেকে যখন একবার বেরিয়ে এসেছি, তখন আর যাব না। গেলে আপনাদের মেয়েই বেশি অপমানিত হবে। অবশ্য এইসব অপমানে ওর কি যায় আসে? শাহিদা বেগম বললেন, ঝামেলা কি নিয়ে হয়েছে? শায়না আর তাজদার কেউ কিছু বলল না। সবাই মোটামুটি বুঝতে পারল কারণটা, কিন্তু এটা বুঝতে পারল না এখানে তাদের টানার কি দরকার। অবশ্য দাদিমা পরে বুঝিয়ে বললেন রওশনারা কেন এত খেপেছেন। শাহিদা বেগম বললেন, তার মেয়ে আনার জন্য কি আমরা পাগল হয়ে যাচ্ছি? এত নাটক দেখানোর কি আসে বুঝি না। ছেলের চাপে পড়ে শানুকে বউ করে নিয়ে গিয়েছিল, এখন মুখোশ খুলছে। শায়না আর তাজদার সকাল থেকে তাদের রুমে থাকা বিস্কিট খেয়েছিল, আর কিচ্ছু না। শায়না তাই রান্নাঘরে চলে গেল। সবরিনাও হাতে নাতে কিছু নাস্তা বানিয়ে নিচ্ছে। কোথাও যেতে হলেও কিছু অন্তত মুখে দিতে হবে। শাহিদা বেগম এসে বললেন, রাতে ওখানে এত ঝামেলা হচ্ছে, তুই এখানে চলে আসবি না? ওর আব্বুকে ফেলে কিভাবে আসব? কথা একটা বললেই হলো আম্মা। আমি চলে এলে আরও বেশি চিল্লাপাল্লা করার সুযোগ পেত।
শাইনা কিছুক্ষণ পর নাশতা নিয়ে যেতেই তাজদার বাড়িয়ে পড়ল। তুমি এখানে এসে নাশতা বানানো শুরু করে দিয়েছ? আমি তোমাকে এজন্য এখানে নিয়ে এসেছি। চলো, বাবু কোথায়? ওকে নাও, ঢাকায় চলে যাব। আফসার সাহেব একটু দালের একা ছাড়লেন। শাইনা বলল, আগে খাওয়া দাওয়া করুন, মাথা ঠান্ডা হোক, তারপর কথা বলি। নিন খান, খেয়ে দিয়ে চিল্লাবেন। পেটকে কষ্ট দিয়ে লাভ নেই। আমার খিদে নেই। আছে, এই যে আমাকে খাবেন খাবেন করছেন। তাজদার মুখ ফিরিয়ে বসে রইল মুখ শক্ত করে। শাইনা হতাশ হল, বলল, রেগে গেলেন তো হেরে গেলেন। তোমার নাটকীয় কথাবার্তা বন্ধ করো। করব না। বোনের বিয়ে দিতে চেয়েছেন না, তাহলে বিয়ে না দিয়ে কেটে পড়ছেন কেন? বড় আম্মু এখন যে কোনো একটা ছেলে ধরে আপুর বিয়ে দেবে, তখন তার মেয়ে যা ইচ্ছে করুক, আমার কি? কি স্বার্থপরের মতো কথা, অথচ উনি কাঁদছেন আপনি চলে যাচ্ছেন দেখে। আপনি চাইলে এখন ঘটনা ঘুরে যেতে পারে। ইউ আর ভেরি পাওয়ারফুল, বি স্ট্রং ম্যান। আবারও রসিকতা? মোটেই না। এখন আমি কি করব? আম্মা আব্বা দেখলাম রাজি আছে, তাই বোনের বিয়ে দেবেন আর আপনিও আরেকটা বিয়ে করবেন। তাজদার চমকে গেল। শাইনা বলল, সবাই তো তাই বলছে। কাল আপনার ফুপো খালা সবাই ফোন করে আপনাকে এই কথাটাই বলেছে। তাজদার আশ্চর্য হল, তুমি কি করে জানলে? আমাকে কি বোকা হয়ে মনে হয় আপনার? আমি আপনাকে বলছি বিয়ে আরেকটা করুন। উনি আপনার মায়ের সাথে থাকবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমি সেটা পারিনি, তাই আমি ভালো বউ না। অবশ্য বড় ভাবি এমনটা না করেও মন জয় করেছে, কোটিপতির মেয়ে বলে কথা। তাজদার বলল, সব কিছুর একটা লিমিট আছে। অফকোর্স আছে। নাশতা খেয়ে নিন আগে। তুমি আমাকে আর প্যারা দিও না। ওকে দেব না। এখন যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন। কি? ওদের বিয়েটা দিন যত তাড়াতাড়ি সম্ভব, তারপর লন্ডনে ব্যাক করুন। আমি পটিয়ায় কোনো একটা ভাড়া বাসা নিয়ে থাকব। ৮,০০০ টাকা দিলে চমৎকার বাসা পাওয়া যায়। ঢাকায় যেহেতু একা থাকতে পারবো না, সেহেতু এখানে বাসায় থাকব। ওই বাড়ি আমি আর যাচ্ছি না। এখন বাসায় চলো। আমি আমার এক বন্ধুকে বলেছি। হুট করে বাসায় ওঠা যাবে নাকি? ফার্নিচার নিয়ে যেতে হবে, অনেক কাজবাজ আছে। ওটা রেডি বাসা। বাসায় যাওয়ার অনেক ঝামেলার। আমি কিছুদিন এখানে থাকি। আপনি তো এখানে থাকবেন না, সেহেতু বাড়ি যান। এখানে অবশ্য আজ রাতটা থাকা যায়। গোপন মিটিং করার আছে। বলেই শাইনা একটা হাসি দিল। তাজদার রেগে যাচ্ছে আর নিজেকে সামলাচ্ছে। তামাশা করছে তার সাথে। হাতি গর্তে পড়লে পিঁপড়া লাথি মারে, কথাটা মিথ্যে নয়। সকাল থেকে তাকে খোঁচাচ্ছে। সে বলল, তুমি আমার সাথে মশকরা করবে না, খবরদার। মশকরা করব কেন? আমি একটা কথা বুঝে গিয়েছি জানেন, এই দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। বড় আম্মু আজকে আমার সালামটা পর্যন্ত নিল না, আমার মেয়ের মুখটা পর্যন্ত দেখল না। আমি ওখানে চোখের পানি ফেলে এসেছি, আর ফেলব না। দায়মুক্ত হয়েছি, আর আমার কোনো দায় নেই। তাজদারের এখন এইসব শুনতে ভালো লাগছে না। সে মায়ের ছেলে, মা সম্পর্কে স্ত্রীর মুখে এইসব শুনতেও তার খুব একটা ভালো লাগছে এমন নয়। কিন্তু কিছু করার নেই, তার মাও এই মেয়েটি সম্পর্কে যা তা বলেছে। অন্য মেয়ে হলে হয়তো দোষারোপ করত এই বলে মায়ের অমতে কেন বিয়ে করেছেন। হয়তো আম্মু তার আড়ালে আরও এমন অনেক কথা বলেছে। আনিসে সে নাস্তার প্লেট হাতে তুলে দিল। আগে খাওয়া শেষ কর। তাজদার ধীরে ধীরে খাওয়া শুরু করল, কিন্তু তার সাথে কোনো কথা বলল না। তাজদার রাগী, অভিমানী। আনিস সেটা জানে। তার সময় চাওয়াতে তাজদার রেগে গিয়েছিল, মনে মনে খুব দুঃখ পেয়েছিল। এমনকি তাদের এই বন্ধুত্বের উপর একটা অভিমানও জন্মেছিল। কিন্তু এই সময়টুকু নেওয়া জরুরি ছিল। বিশেষ করে পরিস্থিতি তখন আগুন ছিল, তাই সবাইকে কথা বলার সুযোগ দেওয়াটা দরকার ছিল। মানুষের ক্ষোভ রাগগুলো তখন বেড়ে যায় যখন তাদের কথা শোনার মানুষ থাকে না, কিংবা তারা মনের কথা বলতে পারে না। তাই সে তার মা বোনের সমস্ত অভিযোগ মনোযোগ দিয়ে শুনেছে। তার মা আর বোনেরা সংসার করে যাচ্ছে। তারা জানে কোন মেয়ে সংসারে ভালো হবে, কোন মেয়ে ভালো হবে না। তাদের কথা ফেলে দেয়া যায় না। সে যদি সবার কথা মনোযোগ দিয়ে না শুনত, তাহলে তাদের মনের ভেতর একটা ক্ষোভ থেকে যেত। কিন্তু তারা নিজেদের ক্ষোভ আর অভিযোগ উগরে দিয়েছে। এমনকি তাকে নিশ্চুপ দেখে ওই মেয়ে তার পছন্দ হলে বাড়িতে বউ করে নিয়ে আসার দরকার পড়লে সে কি করলে, তারা কি করলে ভালো হবে, সেই পরামর্শও দিয়েছে। সে বিশ্বাস করে পৃথিবীতে অর্ধেক সমস্যার সৃষ্টি হয় একে অপরের কথা না শোনা থেকে, একে অপরকে বুঝতে চেষ্টা না করা থেকে। শাহিদা বেগম এসে এটা ওটা তুলে তুলে দিলেন। তাজদার চুপচাপ খাচ্ছে। রাগ হোক, ক্ষোভ হোক, অভিমান হোক, সব ধীরে ধীরে মলিন হচ্ছে। কিন্তু সে নিজের বিয়ের সময় যেটা করেছিল সেটা এখন করতে পারবে না। এই একটা ভুল সিদ্ধান্ত তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তার উচিত ছিল রওশানারা আর মমতাজকে দুজনকেই সময় দিয়ে বিয়েটা করা। সেটা না করায় আজকের এই পরিস্থিতি। তাই আবারও জেদ দেখিয়ে একটা ভুলের সাথে সে নুভা আর আনিশকে জড়িয়ে দিতে পারবে না।
রওশানারা তার মা। রওশানারা এই মুহূর্তে তাকে ছেলে হিসেবে অস্বীকার করলেও তিনি মাই। তাই মায়ের মনে আঘাত দিয়ে সে বোনকে নতুন সম্পর্কের দিকে ছেলে দিতে পারবে না। তার নিজের জীবন নিয়ে কখনো বিস্তর ভাবনা ছিল না, ভবিষ্যৎ সে ভাবেনি, কিন্তু বোনের বেলায় তাকে ভাবতে হবে। বন্ধুর জন্য হলেও একটা দায়বদ্ধতা থেকে তাকে ভাবতে হবে। আফসার সাহেব নিজের ঘরে নিয়ে গিয়ে বললেন, কিছুক্ষণ তুমি ঘুমাও বাবা, চোখের নিচে কালি পড়েছে, রাতে ঘুমাওনি বুঝতে পেরেছি। তাজদার চোখচাপ শুনেছে, শরীর ক্লান্ত, সত্যিই সারা রাত ঘুমায়নি। দু চোখের পাতা এক করতে পারেনি সকালে কি করবে তা ভেবে, হুট করে মেয়ে আর তার মাকে নিয়ে কোথায় উঠবে তা ভেবে। শোয়ামাত্রই সে ঘুমিয়ে পড়ল। শাইনাও বিরক্ত করল না, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিল। ভাগ্নে ভাগ্নিদের ওই ঘরের আশেপাশেও যেতে দিল না, চেঁচামেচিতে ঘুম ভেঙে যাবে বলে। বিকেলে তাজদারের মামারা এসেছে। এই মা ছেলের মানভিমান আর কত! এত কিছু হয়ে গেল, একবার ফোন করলেই তো হতো। ছেলে কেন বউ নিয়ে বেরিয়ে যাবে? তারা নিজেদের বোনকেই বেশি দোষ দিলেন। রওশানারা পুরোটা সময় চুপ থাকল। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, নুভা ওই বাড়ির ছেলেকেই বিয়ে করবে জানার পর থেকে ওর মাথা নষ্ট। এখন ছেলেমেয়েরা পছন্দ করলে আমাদের কি করার আছে? আনোয়ারা বেগম বললেন, ছেলে যদি যেমন তেমন হতো আমিও না বলতাম, কিন্তু ছেলে তো যথেষ্ট ভালো। সারা গ্রামে খোঁজ নিয়ে দেখো সবাই, তার শত্রুও বদনাম করবে না। ছোট থেকে অভাব অনটনে বড় হয়েছে ওরা, কিন্তু মানুষ হয়েছে। এখন তোমাদের বোনকে এটা কে বোঝাবে বাবা? উড়নচণ্ডী মেয়েটা বিয়ে করবে বলছে, এটাই তো বেশি। তাজ এখন কোথায়? তাজউদ্দিন সিদ্দিকী বললেন, শ্বশুর বাড়িতে ছিল, কিছুক্ষণ আগে আনিসের সাথে বেরোতে দেখলাম। বাসায় উঠবে কালকের মধ্যে। এত করে বললাম কিন্তু বাড়ি ফিরবে না। আনোয়ারা বেগম বললেন, ওকে জোর করে লাভ নেই, ওর মা ওকে দুদিন ধরে কথা শুনিয়েছে, এত ধৈর্য দেখিয়েছে এটাই বেশি। এখন বউ বাচ্চার মুখ পর্যন্ত দেখেনি, ওকে এখন কিছু বলে লাভ নেই। তোমরা এসেছ, এখন ওই বাড়িতে গিয়ে পারলে কথাবার্তা বলো, বিয়েটা হলে রাগ একটু কমতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো, মুরব্বিরা বসে কথাবার্তা বলবে, তারপর যা সিদ্ধান্ত হয়। সেই ফাঁকে তাজকে রাজি করানো যাবে বাড়ি ফিরতে। ঘরের ছেলে ঘরে না ফিরলে কেমন দেখায়? মাগরিবের আজানের পর দুই বাড়ির মধ্যে বৈঠক হলো। শাইনাদের বাড়িতেই গিয়েছেন সবাই। তাজউদ্দিন সিদ্দিকী যাননি, তিনি সম্বন্ধীদের ওপর সব ছেড়ে দিয়েছেন। রসনারাকে কোনো বাড়তি কথা বলতে বারণ করে নিজের কাজে চলে গিয়েছেন। তৌসিফের বাবা তৈয়বুদ্দিন সিদ্দিকী ছিল, রায়হান ছিল। তাজদার আর আনিস ফিরল এশার আজানের একটু আগে। তখন বড়রা সবাই মিলে কিছু একটা বলতে বলতে হাসাহাসি করছিল। তাজদার মামাদের দেখে থমকে গেল। মামা? জি, মামারা এসেছে, সব ছেড়ে ছুড়ে চলে এসেছি। এত রাগ করলে হয় সাহেব, মেয়ের বাবা হয়েছেন। বলতে বলতে ভাগ্নেকে বুকে জড়িয়ে নিলেন বড় মামা। তাজদার ছোটবেলা থেকেই মামার বাড়িতেই বেশি যাতায়াত করত। গ্রামে ফিরলেই সাঁ করে মামার বাড়ি ছুটে যেত, সেখানেই বেশি থাকত। তাই মামাদের সাথে তার বন্ধন খুব গাঢ়। তিনি পিঠ চাপড়ে দিলেন, বললেন, বসো, চা খাও, তোমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত তোমাকে নিয়ে টেনশন করছে। তৌসিফে বাবা তৈয়বুদ্দিন সিদ্দিকী আনিসের সাথে পরিচয় করিয়ে দিলেন। বড় মামা বললেন, নতুন করে চেনার দরকার নেই, তাজের বিয়ের সময় আমরা একই টেবিলে বসে ভাত খেয়েছিলাম। নুভামনির চয়েস ভালো। আমার ভাগ্নেকে গতবারই বলেছিলাম আমি বেঁচে থাকতে বিয়েটা করেন, সে কথা রেখেছে। সবাই একটু হেসে উঠল তখন। বসেন আনিস সাহেব, বলেন কি খবর? আনিস সোফায় বসতে বসতে মুখ খুলতে যাবে, তখনই তাজদার ধমকে উঠল, তুই চুপ কর, তোর মুখে কিসের খবর? মামা, খবরের সব হেডলাইন ওর মুখস্থ, জিজ্ঞেস করবে না, বলা শুরু করলে ফজরের আজান দেবে। আনিস হা করে ওর দিকে চেয়ে রইল। সবাই সশব্দে হেসে উঠলেন। বড় মামা বললেন, এমন জামাই তা দরকার। তিতলি চলে এসেছিল শাইনার কাছে। পর্দার আড়ালে তারা সব কথা শুনছে। তাজদারের কথা শোনার পর পর্দার ওপাশে সবার হাসির শব্দ শোনা গেল। তিতলি ছটপটিয়ে উঠে বলল, যাই আপুকে বলে আসি। শাইনা বলল, কিছু বলতে হবে না। তিতলি বলল, আপু বলেছে এখানে কি কথা হচ্ছে সেই সব গিয়ে ওকে বলতে। তোমার সাথে কথা বলতে বলতে সব ভুলে যাচ্ছি, যাই বলে আসি। প্রথমত মামা আনিস ভাইয়ের হ্যান্ডশেক করেছে, তারপর জড়িয়ে ধরেছে, তারপর বলেছে আনিস সাহেব বসেন, কি খবর বলেন। তারপর তিতলিনি, ভুলে যাস না গাধার বাচ্চা। ননদিনীর চোখের পানির কিন্তু পাওয়ার আছে। ঝিমলির কথা শুনতে শুনতে তাসনুভা পায়চারা করতে লাগল। থ্যাংক ইউ। চিন্তা হচ্ছে? না, হচ্ছে, আমি বললাম তো, বিয়ে ফাইনাল। তাজ সাহেব যার আগে রেগেছেন তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য হলেও বিয়েটা হতে হবে। কিন্তু বিয়ে একটা সিরিয়াস ইস্যু, কোনো কারণের জন্য বিয়ে হোক সেটা আমি চাই না। তাও ঠিক, কিন্তু আমার মনে হয় না তাজ সাহেব বউ নিয়ে আর এই বাড়িতে উঠবেন। ভাইয়া না থাকলে, নো, ভাইয়া ছাড়া কোনো কিছু হবে সেটা আমি ভাবতেই পারি না।
ঝিমলি বলল, আচ্ছা চিন্তা বাদ দিন। তখনই তিতলি নেচে কুদে এলো, বলল, একটি সুসংবাদ, জিন্নাতারা সিদ্দিকী আপনাকে অতি আনন্দের সাথে জানাচ্ছে আগামী শুক্রবার আপনার বিবাহ কার্য সম্পন্ন হতে যাচ্ছে। শাট আপ তিতলি, সোজা কথা বলো। বলবো না, তোমার কোনোদিনও বিয়ে হবে না। মামারা সবাই আনিস ভাইকে পছন্দ করেছেন ভাগ্নে জামাই হিসাবে। আমি কিছুক্ষণের মধ্যে আনিস ভাইকে দুলাভাই ডাকতে যাচ্ছি, কিন্তু এটা মনে রেখো জুনুনারা সিদ্দিকী, তোমার বিয়ে হচ্ছে না। উফ, বেশি কথা বলো তিতলি। এনিওয়ে, থ্যাংক ইউ। তিতলি যেভাবে এলো সেভাবেই চলে গেল। তৌসিফকে গিয়ে বলল, ভাইরে আমার কি খুশি লাগছে, এরপর আমার সিরিয়াল। এলো এলো একই গধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে। তৌসিফ শাওনের সাথে কথা বলছিল, সে কোমরে হাত চেপে চেয়ে রইল তার যাওয়ার পথে। এশার নামাজের জন্য সবাই বেরোচ্ছিল, ঠিক তখনই আনিসকে একলা পেল তিতলি, যদিও পেছনে রায়হান দাঁড়ানো। আনিস ভাই। আনিস খাড় ফিরিয়ে তাকালো। আপনাকে আমি এখন থেকে দুলাভাই ডাকব। রায়হান তাকাতেই তিতলি দৌড়ে চলে গেল লজ্জা পেয়ে। একটা মিষ্টিও নেই ফ্রিজে, ছি। তৌসিফ বলল, তুই মিষ্টি দিয়ে কি করবি? তাসনিলু বলল, খুশির খবর শুনলে মিষ্টি খেতে হয়, তোমার আর তিতলির জন্য মিষ্টি থাকে না ফ্রিজে। বিয়ে তোর, তুই কেন মিষ্টি খাবি? ও আল্লাহ, আনিস ভাইয়ের মতো ভালো মানুষের কপালে তুমি এটা কাকে লিখে দিয়েছ? তাসনুভা তার ঘরের দিকে চলে গেল। ঝিমলিকেও বলেছে এ কথা, তাই ঝিমলি রায়হানকে ফোন করে বলেছে আসার সময় যাতে মিষ্টি নিয়ে আসে। বধূর মুখ পানসা হয়ে আছে, মিষ্টি মুখ করতে হবে। রায়হান সত্যি সত্যি মিষ্টি এনেছে, তবে 2 বাড়ির জন্য। মিষ্টি পাওয়ার পর প্রথম মিষ্টিটা শাইনা তাজদারের মুখে পুরে দিল। তাজদার তখন জরুরি ফোন কলে, সে অবাক হয়ে শাইনার দিকে চেয়ে রইল। শাইনাও অপ্রস্তুত। আল্লাহ, খেয়াল করিনি। সে যত দ্রুত সম্ভব চলে যাচ্ছিল। তাজদার তার 2 বাহু চেপে মুখটা তার সামনে নিয়ে গিয়ে ইশারা করল মুখ থেকে মিষ্টির ভাগটুকু নিতে। শাইনা বলল, রোম্যান্স তো মাথায় উঠে গেছে। তাজদার বিরক্ত হলো। শাইনা বাইরে বেরিয়ে থাকা মিষ্টির অংশটুকু কামড়ে নিয়ে চলে গেল খেতে খেতে। যদি পেট খারাপ হয়, তাজদার সিদ্দিকীর খবর আছে। যৌতুক প্রসঙ্গ আসতেই আনিস সরাসরি বলে দিয়েছে সে একটা জিনিসও নেবে না। দরকার পড়লে দামি ফার্নিচার কিনে ঘর সাজাতে তার 5 বছর লাগুক। রায়হান বলল, আব্বু এভাবে রাজি হবে না, কিছু তো নিতে হবে। আনিস আর কোনো জবাব দেয়নি, সে এক কথাই বলে দিয়েছে। এমনকি এটাও বলে দিয়েছে অন্যান্য পাত্রীদের বেলায় যত মোহরানা দিতে বলেছে ততটুকুই দেবে। আশরাফ বলল, এই সব বললে বড় আম্মা বড় আব্বু একেবারে বেঁকে আসবে। তুই কি মেয়েটাকে দিয়ে ফেলবি নাকি বিয়ের পর? আশ্চর্য, এটা কি ধরনের কথা? তাহলে কাবিনের টোকা 20 লাখ হোক, তোর সমস্যা কি? আমি এত কিছু জানি না। মোহরানা আমি 5 লাখ দেব, যেটা দিয়ে দিতে হয়। লোক দেখানোর জন্য কাগজে সংখ্যা লিখতে ইচ্ছে করলে লিখুক। আশরাফ বলল, কোনো মেয়ের বাবাই মেয়েকে কম কাবিনে মেয়ে দিতে চায় না। তুইও দিবি না মেয়ের বাবা হলে, কারণ দুনিয়াটাই এমন, যাতে কথায় কথায় যাতে তালাকের কথা উঠতে না পারে। আনিস আর কিছু বলল না। শাহিদা বেগম বললেন, ওর কথা শুনিস না তো, তোরা যেটা ভালো মনে হয় কর। ওর বউকে মোহরানা দিতে ইচ্ছে করলে ও দেবে। ইচ্ছে করলে কি আম্মা, এটা তো বাধ্যতামূলক। কতটুকু গয়না দেবে এটা নিয়েও কথা হলো। যেহেতু সে কোনো প্রকার পণ নিচ্ছে না, সেহেতু কতটুকু গয়না দিতে হবে এই দাবিও কনে পক্ষের কেউ করতে পারবে না। তবে শাহিদা বেগম বলেছেন তিনি 3 ভরি গয়না দেবেন, তবে আপাতত 2 ভরি দিচ্ছেন। বড় বউকে যা যা দিয়েছেন সব তিনি মেজোটাকেও দেবেন। আর রইল বৈরাতি। শাইনার বিয়ের সময় মেহেদি অনুষ্ঠান একসাথে হয়েছিল, 2 বাড়ি একসাথে খরচ করেছে। বৈরাতি কনে পক্ষের লোকজন খাইয়েছিল, এবারও তাই হবে। যেহেতু অন্যান্য খরচ হচ্ছে না, সেহেতু তাজদার 2000 বরপক্ষ খাওয়াবে কথা দিল। শাহিদা বেগম এতে খুশি হয়ে গেছেন, সবাইকে দাওয়াত দিতে পারবেন মন ভরে। যদিও এই 2000-2500 ছাড়িয়ে যাবে। বিয়ের দিন তারিখও ঠিকঠাক করে দিয়ে গেছে তাসনুভার মামারা। আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার শুভ বিবাহ। আর কোনো বাড়তি আয়োজন দরকার নেই। কেনাকাটার জন্য তাজানাহা শপিং মল তো আছেই, তবে তাসনুভা বলে দিয়েছে এবার কোনো ডিসকাউন্ট নেই, একদম। রসনারা কোনো কথাই বলছেন না এই বিষয়, চুপচাপ সব দেখছেন। তাজদার নিজের ঘরে এসেছে। শ্বশুরবাড়িতে 1 রাতের বেশি থাকা অসম্ভব, তবে মায়ের মুখোমুখি হয়নি, কথাবার্তাও বলেনি। তবে সে বিয়েটা নিয়ে উত্তেজিত, তার বিয়ের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। বিয়ের শপিং হবে সোমবারে, মঙ্গলবারে তাসনুভা ফেসিয়াল নেবে, রোদে বেরোতে পারবে না আর। সবাইকে স্পষ্ট করে বলে দিয়েছে। তিতলি শাওনকে আগে থেকেই বলে রেখেছে, শাওন ভাই বিয়েতে চল না সুজন আর কোনো এক নিনচেপনির গানটা বাজাবেন? শাওন বলল, না আমি বাজাবো। কেমন আছেন বেআইন সাব, বুকে বড় জ্বালা? তিতলি বলল, আমার মনে কোনো জ্বালা নেই শাওন ভাই, আমার মন খুব ভালা। তাজদার বাড়ি যাবে না এরূপ সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু মামারা তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছেন। রসনারাকে সামনে বসিয়ে বুঝিয়ে বলেছে, ছেলে তোমার, শাসন বারণ রাগারাগি সব তার সাথে, তার বউয়ের সাথে না। মা ছেলের এই সমস্যা নতুন না,
এসবের মধ্যে পরের মেয়েকে জড়ানোর প্রয়োজন নেই। রসনারা চিক ছলছল করছিল তখন। তাজদারকেও বলেছেন, তুমি বউকে বাড়িতে রাখবে না সিদ্ধান্ত নিয়েছো ভালো কথা, কিন্তু তুমি বাড়ি ছাড়তে পারবে না। ছেলেরা কখনো মা বাবা আর নিজের বাড়িঘর ছাড়তে পারে না, যত যাই হোক। তুমি তোমার বউ বাচ্চাকে যেখানে ইচ্ছে রাখো, কারো কোনো আপত্তি নেই। রসনারাকে আরও বলেছেন, আমি ওই বাড়ির মুরব্বীদের সাথে কথা বলেছি, তারা বলেছে সবার সম্মতিতে সব হবে, মানে তোমার সম্মতিও দরকার। তুমি মা, মেয়ের সব কিছুতে তোমার উপস্থিতি জরুরি, আর যদি সময় লাগে তাহলে সময় নাও, ভাবো, বাকি কথা তুমি আর রায়হানের আব্বা বলবে ওদের সাথে। আমি মামা হয়ে এত কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। ভাইয়ের কথায় নীরবে সম্মতি জানালেও রওশনারা এসব কিছুতে তেমন সক্রিয় নন। তাজদার লোকজন দাওয়াতে ব্যস্ত রায়হানের সাথে। গরু মহিষ এনে উঠোনে রাখা হয়েছে। তৌসিফ আর শাওন তাদের নিয়ে টিকটক করছে। তিতলি কিছুক্ষণ পরপর তাদের চা খাওয়াচ্ছে, কারণ অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে। খুব সিম্পল, 2 সপ্তাহ হয়নি সে ড্রেস কিনেছে। বিয়ের জন্যও কেনা হবে, কিন্তু এই ড্রেসটা তাকে কিনতেই হবে, আর সেটা কিনে দেবে তৌসিফ উদ্দিন সিদ্দিকী। তার পকেট মারার জন্যই মূলত এত মেহনত। শাওন ভাই, আপনাকে চা খাওয়ালাম, আপনি আমাকে কিছু দেবেন না? কি চাও তুমি? আপনি আমার জন্য রজনীগন্ধার মালা নিয়ে আসিয়েন গায়ের হলুদের দিন। বেশি টাকা হলে ভাইয়ের কাছ খেপে নিয়েন। ভাইয়ে, শাওন ভাইকে টাকা দিয়ে দিও তো। বলেই ব্যস্ত পায়ে চায়ের কাপ নিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তৌসিফ বলল, নুভা ফুল নিয়ে আসবে, তোর আবার আলাদা করে ফুল অর্ডার দেওয়ার কি দরকার? তিতলি ঘুরে দাঁড়ালো, যুক্তি দিয়ে বোঝালো, সে দৌড়াদৌড়ি ছোটাছুটি আর কাজকাম করতে গিয়ে ফুলগুলো চুল থেকে ছিঁড়ে পড়ে যাবে, তখন আপুর কাছে খুঁজলেও দেবে না, তখন সে কার কাছে ফুল চাইবে? এত সহজ একটা কথা তৌসিফ উদ্দিন সিদ্দিকী বুঝল না। সে হতাশ, পুরাই হতাশ। শাওন আশ্বাস দিয়ে বলল, আচ্ছা, তোমার জন্য পুরো ফুলের দোকান নিয়ে আসবো তালতো বোন। তৌসিফ বলল, দোকানদার তো তোর দুলা ভাই, আমি তাহলে শপিংয়ে যাচ্ছি না। তাসনুভার কথাটা শুনে রওশনারা বলল, না না, যাও, শপিংয়ে যাও, সেখানে আরেকটা ঝামেলা লাগিয়ে এসো। তুমি ওই বাড়ির মানুষকে কতক্ষণ তেল মেরে থাকতে পারো আমি দেখব, কতক্ষণ সহ্য করতে পারো আমি দেখব। তাসনুভা বিস্ফোরিত চাহনিতে চেয়ে আছে মায়ের দিকে। ঝিমলি মনে মনে বলল, আম্মু এবার বাড়াবাড়ি করছে, মেয়েটার মন ভাঙার কি দরকার এভাবে? তিনি আরও শিখিয়ে পড়িয়ে দেবেন তা না? ননদিনী, আপনি চলুন আমার সাথে। নুভা নড়ল না এক চুল পরিমাণও, চোখমুখ লাল হয়ে এসেছে। ঝিমলি তাকে দেখে ভয় পাচ্ছে। তাসনুভা দাঁত চিবিয়ে বলল, তোমার মতো শাশুড়ি হলে অফকোর্স আমার জীবন জাহান্নাম হবে, আর আমিও সেই শাশুড়ির জীবন জাহান্নাম বানিয়ে ছাড়ব। রওশনারা ক্ষুব্ধ হয়ে বললেন, তা পারবে জানি, ওই বাড়িতে সংসার করতে পারলে তো ভালোই, না পারলে আমারও কোনো দায় নেই। যেখানে সেখানে মানিয়ে চলার মতো মেয়ে তো আমি তোমাকে বানাইনি। এখন যেখানে সেখানে মুখ দেওয়ার স্বভাব হলো কোত্থেকে সেটাই আমি বুঝতে পারছি না। একঝাঁক ননদ দেবর ভাসুর নিয়ে তুমি ওই বাড়িতে সংসার করবে? আমার চুলে পাক এমনি এমনি ধরেনি নুভা। আম্মু, ঝিমলি তার হাত ধরে বলল, প্লিজ চলুন এখান থেকে। নুভা, আমি কিন্তু তোমার বড় ভাইয়াকে ফোন করছি, এসব কি হচ্ছে? আম্মু এ সময় এসে এভাবে না বললেও চলতো, সে তো চলে যাচ্ছে। মায়েরা এভাবে বললে ছেলেমেয়েদের কেমন লাগে? ওদের চামড়া গন্ডারের, কিচ্ছু লাগে না ওদের। তাসনুফাকে টেনে নিয়ে এলো ঝিমলি। ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিতেই তাসনুফা চোখ মুছতে মুছতে বলল, এইসব থামাতে বলো প্লিজ, আমি এই বিয়ে করব না, আমি করব না, কিছুতেই করব না, আমি দূরে কোথাও চলে যাব, আমার নিজেকে নিয়ে ভয় হচ্ছে। ঝিমলি তাকে জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স, শান্ত হও, তুমি আম্মুকে দেখিয়ে দেবে তুমি পারবে। সংসার মানেই নিজেকে বিলিয়ে দেয়া নয়, মানিয়ে নেওয়া মানে নিজেকে সস্তা করে ফেলা নয়। নুভা সংসার করবে তার মতো করে, সে শিক্ষিত, বুদ্ধিমতী, সে সব ম্যানেজ করতে জানে, চেষ্টা করলে সে সব পারবে। শান্ত হও, আম্মু অভিমান থেকে বলছে এইসব, আমার দিকে তাকাও। নো, নোভা, এমনটা করলে কিন্তু তোমার ভাইয়ারা মাথা গরম করে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলবে, আর এইসব ওই বাড়িতে গেলে আনিস ভাই বেঁকে বসবেন। তুমি তো চেনো ওনাকে, এত ঝামেলা হচ্ছে জানার পরও উনি কিন্তু এই বিয়েটা করবেন না। স্রেফ বলে দেবেন এইসবের কোনো দরকার নেই, শান্তি সব কিছুর ঊর্ধ্বে, তখন আর কিছু করার থাকবে না। রিল্যাক্স, উনি জানেন আম্মু বিয়েতে মত দিয়েছেন, এখানে সব ঠিকঠাক আছে। তোমার বড় ভাইয়া এইভাবে বলেছে, এখন তুমি এইসব বললে তারা মাথা গরম করবে। শান্ত হও। আচ্ছা, আনিস ভাইকে একটা ফোন করি, জেনে নি উনি কোথায় আছেন, শপিংয়ে কখন বেরোচ্ছি। আনিস একদিনের জন্য ছুটি নিয়েছিল, বিয়ের বাজার করার জন্য রাত জুৎসই নয়। তাসনুভা বলেছে সে রাতে শপিং করতে যাবে না, রাতে তাকে শোরুমে সময় দিতে হবে। তৌসিফ আর শাওন উঠোনে মহিষ নিয়ে ব্যস্ত ছিল। তাসনুভা তখনই বেরোলো, ঝিমলি বেরোলো পেছন পেছন। তারা দুজনেই যাচ্ছে শপিংয়ে, ওই বাড়ি থেকে সাবরিনা আর আনিস। সাবরিনার শাপলাকে যেতে বলা হয়েছে, তাদের ছোট বাচ্চা আছে তাই তারা যাবে না, যদিও আসল কারণ ছিল তাদের যেতে বারণ করেছে তাদের বর। শাইনার বিয়ের শপিংয়ের ঘটনা এখনও মনে আছে তাদের। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তাসনুভা বিরক্ত লাগছে, সে চুলের ওপর থেকে চশমাটা নামিয়ে চোখে দিল। ঝিমলি ফোন করল, আনিস ভাই কোথায় আপনারা? সাবরিনা তখন বেরিয়ে এসেছে। আনিস বলল, জি, আর 2 মিনিট ভাবি। উনি কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছেন। আসছি।
আনিস কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো। তাসনুভা ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। চোখমুখ গম্ভীর দেখে কেউ খোঁচালো না। আনিস ড্রাইভারের সাথে গল্পগুজব করছে। কোথায় নাকি একটা ব্রিজ ভেঙে পড়েছে, পেঁয়াজ আর আলুর দাম কত বেড়েছে, কম কমেছে, এইসব নিয়ে সে কথা বলে চলেছে। ঝিমলি সাবরিনার দিকে তাকালো। দুজনেই ঠোঁট টিপে হাসল। শোরুমের কর্মীরা প্রবেশপথ আটকে দাঁড়ালো। ফুলের তোড়া, মিষ্টি ইত্যাদি ইত্যাদি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। ছোটখাটো একটা গেট সাজিয়ে ফেলেছে। তাসনুভা গাড়ি থেকে নামামাত্রই অবাক হয়ে গেল। সাবরিনা, ঝিমলি, এমনকি আনিসও। তাসনুভা যেতে যেতে বলল, হোয়াট ইজ দিস? তোমরা এসব কখন করেছ? এমপ্লয়িরা সবাই ফোকলা হাসল। ভয় ভয় বলল, আপু, সকাল থেকেই ভাইয়া প্রথম শোরুমে আসবে, তাই ছোটখাটো আয়োজন। আপনাকে বলিনি সারপ্রাইজ দেব বলে। তাসনুভা সব দেখার পর বলল, ইন্টারেস্টিং, বুদ্ধিটা ভালোই। সে পেছনে ফিরে তাকালো। আনিসকে বলল, আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন, আমরা ভেতরে যাই। ঝিমলি ভেতরে গেল। সাবরিনাকে আনিস যেতে দেয়নি। তারা ফুল ছিটিয়ে দুজনের মাথা ভরিয়ে দিয়েছে। আনিস মানিব্যাগ বের করছিল। ঠিক তখনই পেছন থেকে তাসনুভা বলল, টাকা দেবেন না, কাচ্চি অর্ডার করে দিন, সবাই মিলে খাবো, গেট বিয়ের দিন, সবাই যাও। আনিস বলল, কাচ্চিও না হয় খাওয়াবো, দরকার নেই, বিয়ের দিন কেউ ছাড় দেবে না। ঝিমলি বলল, আমার ননদিনী কিন্তু বরের টাকা সেভ করতে ওস্তাদ। তাসনুভা বলল, আসুন। শোরুমটার কথা সবাই মুখে মুখে শুনেছে, কেউ আসেনি। ঝিমলি এসেছে অবশ্য, শাইনাও এসেছিল তাজদারের সাথে, কিন্তু আনিস, সাবরিনা কেউ এর আগে আসেনি। আনিস অবশ্য এই পথেই অফিস থেকে ফেরে, তাই বাইরে থেকে দেখেছে। আজ প্রথম ভেতরে পা রাখা। সে বলেছে অন্য কোনো শপিং মল থেকে শপিংটা করতে। বিষয়টা খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলেছে, কিন্তু সেটা তাসনুভার নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছে। সে নিজেই একটা ব্র্যান্ড, আবার কিসের ব্র্যান্ড? আনিস তখন বলেছিল, আমি বলেছি যাতে বেস্ট শাড়িটা তুমি পাও, তাই। আমার দোকানে বেস্ট শাড়ি নেই বলছেন? আনিস আর মেসেজ দেয়নি। এখানে এসে এখন সে বুঝতে পারছে এর বাইরে বেস্ট শাড়ি আর হয় না। বেশ ভালো লাগছে তার। কর্মীরা চা নাশতা সাজিয়ে ফেলেছে। এত নাশতার বহর দেখে আনিস বলল, এত কিছুর দরকার ছিল না, আমরা খেয়ে দিয়ে এসেছি, ওদের বলে দেওয়া উচিত ছিল। শেষ কথাটা তাসনুভার উদ্দেশ্যে বলল। তাসনুভা আঙুল দিয়ে শাড়ি দেখিয়ে দিতে দিতে বলল, ওরা আমার জন্য নিয়ে আসেনি এইসব, যার জন্য এনেছে তার খাওয়া দরকার। ঝিমলি আর সাবরিনা নিজেদের জন্য শাড়ি দেখছে, তাদের খুব ভালো লাগছে এখানে। কর্মীরা সবাই হাসি ঠাট্টা করছে। যাদের ইঙ্গিত ইশারা করে হাসি ঠাট্টা করছে তারা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। ঝিমলি একসময় কেশে উঠল, আমাদের আসার দরকার ছিল না। আনিস ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর তাসনুভার দিকে তাকালো। তাসনুভা তৎক্ষণাৎ পাশ থেকে সরে গেল, আর আশেপাশে এলো না। সাবরিনা বলল, ভাইয়া, আপনি দেখেন, ওইখানে সব বিয়ের শাড়ি। আনিস তেমন দেখল না, সে জানে নুভা নিজেই শাড়ি পছন্দ করবে। সে এক কোনায় গিয়ে ছেলেকর্মীদের সাথে রাজনৈতিক আলাপে মগ্ন হয়ে গেল। নুভা ফুলছে তা দেখে। সাবরিনাকে বলল, আপনার দেবরকে চলে যেতে বলুন, তার এখানে আসার কি দরকার ছিল? সাবরিনা হাসতে হাসতে আনিসকে ডাকতে চলে গেল, ভাইয়া, শাড়ি দেখতে আসেন। হ্যাঁ, যাচ্ছি। সে সাবরিনার পিছু যেতে যেতে বলল, আমি শাড়ি চিনব কিভাবে? পছন্দ না করলে বসে থাকবেন। ঝিমলি তখন নুভার মাথার উপর একটা শাড়ির আঁচল তুলে দিয়েছে। সাবরিনার পেছনে আনিস এসে থামল। আয়নায় তাদের সবাইকে দেখা যাচ্ছে। ঝিমলি আনিসের উদ্দেশ্যে বলল, আনিস ভাই, এটা কেমন? আমার ননদিনীকে কেমন লাগছে বলুন? আনিস বলল, লাল শাড়ি? হ্যাঁ, লাল শাড়ি সুন্দর, খারাপ না, কিন্তু ও মনে হয় লাল পরবে না। আচ্ছা, আপনাদের জন্য দেখুন। তাসনুভা মাথার উপর থেকে আঁচল ফেলে হনহনিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। বাড়তি কথা বলে সবসময়, সুন্দর লাগছে এটুকু বললে কি হতো? বিয়ের শাড়ি ৩-৪টে পছন্দ হয়েছে, বিয়ের দিন যে কোনো একটা পরবে। একটা বেবি পিঙ্ক, একটা অফ হোয়াইট, একটা লাল টুকটুকি সিল্কের। বিয়ের শাড়ি কোনটা হবে সেটা বিয়ের দিন তার মুডই বলে দেবে। তাই বিয়ের শাড়ি ছাড়া বাকি সব প্যাকিং হয়ে গেল। ওয়ালিমার লেহেঙ্গা, গায়ে হলুদের অনুষ্ঠানে পরার গাউন, বাকিদের কাপড় চোপড়ও। কাচ্চি এনে সবাই একসাথে বসে খেয়েছে। বেশ আনন্দদায়ক মুহূর্ত কাটল শোরুমে। রাত নেমে এসেছে ততক্ষণে। ঝিমলি তাসনুভাকে বলল, আপনি তো এখন ফিরবেন না, তাহলে আমি আর ভাবি চলে যাই, আপনি আনিস ভাইয়ের সাথে ফিরবেন। তাসনুভা সাই দিল। হিসেব নিকেশ করতে করতে প্রায় রাত 11:30 বাজিয়েছে সে। আনিস ততক্ষণে চেয়ারে হেলান দিয়ে ঝিমাচ্ছে। 5-6 জন কর্মী ছিল তখন। তারা বলছে, ভাইয়া, আমরা আপনার শোয়ার ব্যবস্থা করে দিতে পারি। আনিস মাথা নাড়ল। তারা বলল, তাহলে চেয়ারে বসে ঘুমান, কোনো সমস্যা নেই, আপনাকে টায়ার্ড লাগছে। আনিস সত্যি সত্যি চেয়ারে বসে চোখ বুজে বসে আছে। তাসনুভা এসে তাকে এই অবস্থায় দেখে বুকে হাত ভাঁজ করে তাকিয়ে রইল। পেছনে কর্মীরা এসে দাঁড়িয়েছে, তারা হাসছে। আপু, ডাকিয়েন না, নিচ থেকে ঘুম ভাঙুক। আপু, ছবি তুলি? বলতে দেরি, ছবি নিতে দেরি হয়নি। আনিসের চোখ ছুটে গেল, চোখ দুটো লাল হয়ে এসেছে। তাসনুভা বলল, আপনার ঘুমানো শেষ হলে আমরা যেতে পারি? হ্যাঁ, চলো।
আনিস উঠে দাঁড়ালো। যাওয়ার সময় তারা ড্রাইভারকে বলল রেস্টুরেন্টের কাছেই গাড়িটা থামাতে। বাকি পথটুকু তারা একসাথে হেঁটেই যাবে, নিভৃতভাবে। কিছু কথা আছে যেগুলো সবার সামনে চার দেওয়ালের ভেতর বলা যায় না। গভীর রাতের ব্যস্ত শহরের বুকে আলো ছায়ার ভিড়ে হাঁটতে হাঁটতেই সেগুলো বলা দরকার। কারণ নীরবতার মাঝেই অনেক স্বীকারোক্তি জন্ম নেয়, যেগুলো উচ্চারণ না করলেও শুনে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়, খুঁজে নেওয়া যায়। তাসনোভা ফেসিয়াল হেয়ার রিবন্ডিং করার পর আর বাড়ি থেকে বের হয়নি। ওই দিনের পর রোশন আরাও আর কোনো শোনায়নি তাকে। সম্ভবত মেয়ের প্রথমবার কান্না দেখার পর তিনি নিজেই কিছু চমকে গেছেন। তাজদার ব্যস্ত, একটু সময় হলেই ওই বাড়িতে ছুটে যায় বউ বাচ্চার মুখ দেখতে, আবার কাজে লেগে পড়ে। সে যেহেতু দেশে আছে, বিশেষ আত্মীয় স্বজনকে ফোনও দাওয়াত করাটা বেমানান, তাই সশরীরে গিয়ে দাওয়াত করে এসেছে। খাওয়া দাওয়া আত্মীয় স্বজনের বাড়িতেই হচ্ছে, বাড়িতেও খাওয়া দাওয়া নেই। শাহিদা বেগম একবার বললেন, জামাইকে বল রাতে এখানে খেতে। শাইনা তাজদারতেও ফোন করে বলল, তাজদার সিদ্দিকী, আম্মা বলেছে রাতে বাড়িতে খেতে। জামাইয়ের জন্য স্পেশাল রান্না হয়েছে? অফকোর্স। কি? মহিষের ভুঁড়ি। শাইনা মজা করে বলেছে, তাজদার সত্যি সত্যি ভেবে নিয়েছিল। মাগরিবের পর সে আচমকা হাজির। সোফায় বসে শাইনার দুলাভাইদের সাথে কথাবার্তা বলছিল মেয়েকে আদর করতে করতে। শাইনা আড়াল থেকে দেখল, বোনের বিয়ে উপলক্ষে চুলদাড়ি কাটবে, তাই আর কাটেনি, ভাল্লুকের মতো লাগছে। ঘরে এসে তাকে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আই লাভ ভুঁড়ি, চলে এসেছি খাওয়ার জন্য, সরিষার তেল দিয়ে ভুনা করবে। শাইনা পড়ে গেল মহাবিপাকে। সন্ধ্যা তখন 7টা। সে শাহিদা বেগমের কাছে ছুটে গেল 1000 টাকা নিয়ে। আমরা এখন ভুঁড়ি কোথায় পাবো? ভুঁড়ি? হ্যাঁ, আর বলো না, আমি একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছি। সে সবটা খুলে বলল। সবাই হাসাহাসি করছে। সে রেগে বলল, হেসো না তো, তাড়াতাড়ি আব্বাকে বলো একটা নিয়ে আসতে। এই টাকাটা নাও, তাড়াতাড়ি নিয়ে আসতে বলো। অল্প করে রেধে ভুনা করে দেব, বাকিগুলো পরে রেধো, তাড়াতাড়ি করো। শারমিলা বলল, এটা তো অসম্ভব, পরিষ্কার করো, সেদ্ধ করো, রান্না করো, তারপর সময় নিয়ে লো হিটে ভুনা করো। তুই একটা কাজ কর, আমার ফ্রিজে ভুঁড়ি রাখা আছে মহিষের, তোর ভাইয়া নিয়ে এসেছিল, তোর মা ওই খায় বলে, ওটা নিয়ে আসতে বল তোর দুলাভাইকে। সবুজ রঙের পলিথিনে রেখেছি। ওকে। রাতের ভাত খেতে খেতে এমনিতেই রাত 12টা হয়ে যায়। বাবু তার বাবার কোলেই আছে, বাবাকে পেলে তার আর কাউকেই লাগে না। জামিল ভাই ভুঁড়ি নিয়ে আসার পর শাইনা কোমর বেঁধে নেমে পড়ল ভুঁড়ি ভুনা করার জন্য। খাবার টেবিলে এক বাটি ভুঁড়ি ভুনা রাখার পর সে স্বস্তি নিঃশ্বাস ফেলল। আল্লাহ, সে আর কোনোদিন ওই ব্যাটার সাথে মশকরা করবে না, তাকে কত বড় বিপদে ফেলে দিল। সে বলার পর নিশ্চয়ই লোভ লেগেছিল, নইলে তো এভাবে হাজির হতো না। যাক, খাওয়ার টেবিলে তাজদারকে খেতে দেখে তার মনে হলো পরিশ্রম সার্থক। বিয়ে উপলক্ষে তাজদারের ফুপু খালারা সবাই এসেছে। মহিলারা একজোট হলে কথার আর শেষ নেই। নুভা তাদের সালাম দিয়ে কথাবার্তা বলে চলে এসেছে ঘরে, আর বের হয়নি। সে অপেক্ষায় আছে তার খুব প্রিয় মানুষের, তার খুব কাছের মানুষের। অপেক্ষায় প্রহর গুনছে। তাজের বউ বাচ্চাকে দেখতে ফুপুরা ওই বাড়িতে গিয়েছে। শাইনাকে অনেক জ্ঞান দিল মুরব্বী হিসেবে। সব কথা ফেলে দেওয়ার মতো না, আবার সব কথা গ্রহণ করার মতো না। শাইনা যথাসাধ্য আপ্যায়ন করল, যদিও বারবার মনে পড়ছিল তাজদার সিদ্দিকীকে আরেকটা বিয়ে করার কুবুদ্ধি দেওয়ার কথাগুলো। সবার কাছে এগুলো নেহাতই মুখের কথা, বললেই বলে, তাজ তো আর বিয়ে করতে যাচ্ছে না। কিন্তু একটা মেয়ের কাছে এই কথাগুলোর সংবেদনশীলতা কতখানি, তা মেয়ে হয়েও অনেক নারী যে বুঝতে পারেন না, এই ভেবেই শাইনার বিস্ময় কাটে না। গায়ে হলুদের আগের দিন বাড়ির সামনে গাড়ি থামল। সবার আগে তাসনুভা ছুটে এলো। কালো বোরকা পরা ফর্সা মতো একটা মেয়ে গাড়ি থেকে নামতে নামতেই সে ঝাঁপিয়ে পড়ল বড় বোনের ওপর। যদিও মায়ের পেটের বোন নয়, তবুও বোন, ছোট থেকে তাদের একসাথে বড় হওয়া। পরে সেই বড় বোনের জায়গা যদিও ঝিমলি নিয়েছে, কিন্তু এটার সাথে ছোট থেকে বেড়ে ওঠা। তাসনিমও তাকে জড়িয়ে ধরে রাখল শক্ত করে। কাতারে থাকে সে স্বামীর সাথে, বিয়ে উপলক্ষে চলে এসেছে। তাসনুভা তার খুব কাছের। তৌসিফ, তাসফিনের বড় বোন, দুলাভাই আর ভাগ্নে ভাগ্নিদের পেয়ে আনন্দের শেষ নেই। তিতলি তো সবাইকে নিয়ে গেছে গরু আর মহিষ দেখাতে। আরে, তুমি কাঁদছে একই, দেখি দেখি। তাসনুভার চোখের কোণে মুছে দিল সে। হয়েছে হয়েছে, বাকিরা কোথায়? তিতলি কই? তৌসিফ, তাসফিন। তাসফিন এসে বোনকে জড়িয়ে ধরল। তৌসিফও এলো, তিতলিকেও টেনে হিচড়ে নিয়ে এলো। তাসনিম তাদের সবাইকে দেখে বলল, বাদরামি আর গেল না তোমার। তিতলি বলল, বড় চকলেট বক্সটা ভাইয়ে লুকিয়ে ফেলেছে, আমি খেলব না। তাসনুভা দুলা ভাইয়ের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেল, ভাগ্নিকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে। তার হয়ে কথা বলার মানুষ এসে গেছে। ঝিমলি তাকে দেখে বলল, বাহ বাহ, খুশিতে কান্নাকাটিও হয়ে গেছে। মোটেও না। জানি জানি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ফাইনালি আজিমপুরে পা পড়ল সবার। তাসনিমের স্বামী হাসল। তাজদার এসে পড়তেই আরেক হই হুল্লোড়। তৌসিফ তাসনিমের পিঠাপিঠি। ছোটবেলায় সে আপু ডাকতই না, বড় হওয়ার পর একটু আধটু ডাকত। বিয়ের পর সেটা পাকাপোক্ত হয়েছে। তিতলি বাবুনিকে নিয়ে এসেছে, সে কাঁদছে, নাক মুখ লাল করে কাটছে। তাসনিম কোলে নিতে নিতে বলল,
মা কাঁদে কেন? এই তো আমি ফুপি, তাকাও। তাজদারকে দেখে সেদিকে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দেখেছো বাবাকে কিভাবে চিনে ফেলেছে? আপনার জন্য চুড়ি এনেছি, পরবেন না? তাসনুভা কোলে নিয়ে শান্ত করাতে লাগলো। বলল, অপরিচিত মানুষ দেখছে তাই কাঁদছে। ওর মা কোথায়? ওখানে। বিয়ের সময়ও আসবে না? না, তুমি গিয়ে দেখে এসো। এখন ঘরে চলো। ভাইয়া বাবুকে একটু নাও, শান্ত হচ্ছে না। তাজদার এসে মেয়েকে কোলে নিয়ে উপরে তুলে পেটে মুখ দিয়ে সুরসুরি দিতেই সে খিলখিলিয়ে হেসে উঠল। দাদিমা বলেন, এই দেখ, চোখ দিয়ে জল ফেলতে ফেলতে হাসছে। তাজদার গাল মুছে দিতে দিতে বলল, মেয়েকে কাঁদিয়েছি জানলে মমিতাজ বেগম তো আমার অবস্থা 12টা বাজিয়ে ছাড়বে। আপনি কান্না থামান আম্মা। এরকম করে নাকি? ইয়েস, ওভার প্রোটেক্টিভ। বরের বাড়ি থেকে সাজগোছের জিনিসপত্র চলে এসেছে সকালে। মেহেদি পাতা তোলা হয়েছে, হলুদ বাটা হয়েছে, সমস্ত কাজবাজ শেষ। মেহেদি অনুষ্ঠান দেওয়া হয়েছে ক্লাবে। রসনারা বলে দিয়েছে বাড়িতে ঝামেলা চায় না, এত মেহমান সামলানো দেয় না, তাই ক্লাবে যেন দেওয়া হয়। এতে অবশ্য দুই পক্ষেরই ভালো হয়েছে। তাসনুভা গায়ে হলুদে গাউন পরার কথা ছিল, পরে আর গাউন ভালো লাগলো না। হলুদ রঙা সিল্কের শাড়িই পরল। ব্লাউজ সবুজ, শাড়ি ব্লাউজ খুব দামি, ইউনিক ডিজাইনের, অর্নামেন্টসগুলোও অর্ডার দিয়ে বানানো। মেহেদির রাতে সে নিজেই সেজেছে। চুলটা পার্লারে বেঁধেছে। সাজগোজ আর স্কিন কেয়ার নিয়ে তার অনেক জানাশোনা আছে। এটা নিয়েও ভবিষ্যতে কিছু করার ইচ্ছে আছে। শাইনা, ঝিমলি, সাবরিনা সবাই একরকম শাড়ি পরেছে, এক রকমের সেজেছে। ছোট্ট বুড়ির জন্য কোত্থেকে একটা শাড়ির ব্যবস্থা হয়ে গেল। তাজদার বলল, আম্মু, এখন যদি হাঁটতে যান তো? আপনি কখন হাঁটবেন বলেন তো? মেয়েকে নিয়ে এসে ফটোশ্যুট করেই যাচ্ছে, আর কাউকে দরকার নেই তার। শাইনাকে বলল, ওর বিয়ের সময় আমি 7টা মহিষ কিনবো ইনশাল্লাহ। শাইনা বলল, কম হয়ে গেছে, সর্বনিম্ন 15টা দরকার। শ্যাট আপ, অত মাংস খাওয়ার মানুষ নেই। মেহেদি অনুষ্ঠানে অনেক হাসি মজা হলো। বর বউয়ের কেক কাটাকাটির পর নাচ গান। তাজদারের একজন বন্ধু একদল গিটারিস্ট পাঠিয়েছিল। তারা গান গাইল স্টেজ কাঁপিয়ে। মুরব্বীরা বিরক্ত। প্যাপো এসব কী রে বাপ? তিতলি বলল, ধুর, এর থেকে ভালো ছিল আমাকে গান গাইতে দেওয়া। সে শাওনকে গিয়ে ধরল। শাওন ভাই, আমার ফুল কোথায়? শাওন বলল, ভুলে গেছি বেআইন, নট সরি। আমি রাগ করেছি শাওন ভাই, চল না সুজন গানটা বাজান। আচ্ছা, সে গানটা দিল। তিতলি মহা খুশি। সবাই যে যার মতো মজা করছে। আনিস আর নুভা নিচে নেমে এসেছে ততক্ষণে। ফটো শ্যুট করতে করতে বিরক্ত। শাইনা বাপ মেয়ের ছবি তুলছে। অনেক কাপল ছবি তোলা হয়েছে। পরে পরিবার সমেত ছবি তুলে অনুষ্ঠান শেষ হলো নাচ গানের মধ্যে দিয়ে। বিয়েতে শাইনা, ঝিমলি আর তাসনিম তিনজনেই পরেছে ঝলমলে গোল্ডেন রঙের শাড়ি। তিতলি বেছে নিয়েছে গাউন। অন্যদিকে শারমিলা, সাবরিন আর সাবরিনা বেবি পিঙ্ক রঙের শাড়ি পরেছে। সবাই ভেবেছিল তাসনুভা হয়তো তার স্বভাবসুলভ স্নিগ্ধতায় অফ হোয়াইট কোনো শাড়ি পরে আসবে, কারণ সে নিজেই সবাইকে বলেছিল সাদাটে কিছু পরতে, লাল বা গোলাপির ধারে কাছেও না যেতে। কিন্তু ভাইদের সাথে ক্লাব ঘরে তাসনুভা পা রাখল, তখন উপস্থিত সবার চোখ ছানা বড়া। সবাইকে চমকে দিয়ে জানুনারা সিদ্দিকী হাজির হলো লাল টুকটুকে বউ সেজে, যেন অপ্সরা। তার সাজটাও ছিল দেখার মতো, কোনো সাধারণ বা সাদামাটা সাজ নয়, বরং পুরো দস্তুর গর্জিয়াস মেকআপে অনন্যা। তাকে সেই রূপে দেখে সবার মুখে ভুবন ভোলানো হাসি ফুটল। সবচেয়ে বেশি খুশি হলেন শাহিদা বেগম। লাল শাড়িতে পুত্রবধূকে দেখে তিনি পরম তৃপ্তিতে বলে উঠলেন, লাল শাড়িতেই তো আসল বউ, মাশাল্লাহ মাশাল্লাহ। ক্লাবে এসে সে খোঁজ করতে লাগলে কে এসেছে কে আসেনি। তার কর্মীদের ডেকে জিজ্ঞাসা করতে লাগল তাদের পরিবার এসেছে কিনা। ঝিমলি কিছুক্ষণ পর এসে বলল, বধূয়া এত কথা বলে না, প্লিজ আমাকে আমার কাজ করতে দিন। মুক্তার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি? সব বন্ধুরা তাকে চমকে দিয়ে হাজির হলো। আনিসুজ্জামানের ফাঁদে পড়ে লাল টুকটুকে বউ তো সাজলেন, শুধু আমাদের বেলায় যত কথা। তাসনুভা বলল, যাও, বর এসেছে, দর কষাকষি কম করবে, এখানে আমার প্রেস্টিজ জড়িত। বেশ দর কষাকষি করলে আনিসুজ্জামানের বন্ধুরা বলবে কনেপক্ষ অভুক্ত আছে অনেক দিন। সবাই হাসছে তার কথা শুনে। জুথি বলল, বরের টাকা বাঁচাতে যাও, সেটা বলো। বাইকে করে শাওন আর তার দলবল বরের গাড়ির পেছনে পেছনে এসেছে। খুব হৈহুল্লোড় হচ্ছে সেখানে। তাসনুভা দোতলায় দাঁড়িয়ে অনেকক্ষণ দেখল, তারপর আর তর সইল না। সে সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগল। সবাই বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি সব সচক্ষে দেখব, ভিডিওতে দেখে মজা হবে না। আনিস গোল্ডেন রঙের ইউনিক ডিজাইনের একটি শেরবানি পরেছে। পাঞ্জাবির উপরের কোটটি তাসনুভার পছন্দের। সে পাগড়ি খুলে পরিয়ে দিয়েছে তাজদারকে, কারণ তাজদার তার বিয়ের দিন তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিল। সেখানে হাসি ঠাট্টা হচ্ছে। শাইনার দুলাভাইরা টাকা ছাড়ছেন না।
তাসনুভা দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে দেখছে সব। তার হিংসা হচ্ছে। আনিসুজ্জামান কোনো মেকআপ না নিয়েও সুন্দর। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে, তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।